স্ত্রী জাতির প্রতি আকর্ষণ বা ঘৃণা কিভাবে ধ্বংস করা যায়। সৌন্দর্য বা অসৌন্দর্য এই সব কিছুই শুধুমাত্র মনের ভুলভ্রান্তি। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের প্রভু বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বন্ধুরা, আমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছে যারা হঠাৎ করে একজন সুন্দর মানুষকে দেখলে তার প্রতি আকর্ষিত হয়ে যায়। আবার পরক্ষণে যদি কোনো কুৎসিত মানুষ আমাদের সামনে আসে তাহলে তাদের প্রতি আমাদের ঘৃণা তৈরি হয়। কিন্তু এটা কেন হয় সেই প্রসঙ্গেই আজকের গল্পটি। একবার গৌতম বুদ্ধ নিজের আশ্রমে বসে তার শিষ্যদের সঙ্গে করে নিয়ে তাদের নানান রকম শিক্ষা দিচ্ছিলেন। নানান রকম গুরুত্বপূর্ণ বার্তা তিনি তার শিষ্যদের উদ্দেশ্যে প্রেরণ করছিলেন। ঠিক সেই সময়তেই একজন অপূর্ব সুন্দর দেখতে মহিলা নিজের সাথে করে একটি বছর দশেকের ছোট্ট বাচ্চা ছেলেকে নিয়ে গৌতম বুদ্ধের আশ্রমে হাজির হলেন। মহিলাটি এতটাই সুন্দরী ছিলেন যে সেখানে উপস্থিত সকলেই সমস্ত কিছু ভুলে গিয়ে কেবলমাত্র হাঁ করে সেই মহিলাটির দিকে তাকিয়েছিলেন, শুধুমাত্র প্রভু গৌতম বুদ্ধ ছাড়া। মহিলাটির নাম ছিল আম্রপালি। রূপে ঠিক যেন লক্ষ্মী প্রতিমার মতো দেখতে ছিলেন তিনি। গৌতম বুদ্ধ ছাড়া ওখানে উপস্থিত সকল শিষ্যদের দেখে মনে হচ্ছিল যেন ওই মহিলা নিজের রূপের সৌন্দর্যে সকলকে বন্দি করে রেখেছিলেন। এক কথাতে সেই মহিলার ওপর থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। তিনি গৌতম বুদ্ধের সামনে এসে গৌতম বুদ্ধকে প্রণাম জানিয়ে নিজের বছর দশেকের ছোট্ট ছেলেটিকে দেখিয়ে বললেন, প্রভু, আমি আম্রপালি, আর এই হলো আমার ছোট্ট ছেলে বিষ্ণু। ছোটবেলা থেকেই ও ভীষণ চঞ্চল প্রকৃতির, কোনো কিছুতেই ও মন স্থির করতে চায় না। আমি চাই বিষ্ণু যেন আপনার সান্নিধ্যে থেকে মানুষের মতো মানুষ হয়ে ওঠে। আপনি আশীর্বাদ করুন ওকে, ও যেন আপনার শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে। একথা শুনে গৌতম বুদ্ধ খুবই শান্ত, ধীর, স্থির স্বরে বললেন, তথাস্তু। এই বলে তিনি নিজের হাত দিয়ে ইশারা করে ছোট ছেলেটিকে নিজের কাছে ডাকলেন। ছোট ছেলেটি গৌতম বুদ্ধের কাছে যেতেই গৌতম বুদ্ধ সেই ছেলেটির মাথায় নিজের হাত রেখে মনে মনে কিছু একটা মন্ত্র জপ করলেন। তারপর আম্রপালিকে বললেন, যাও, তোমরা বাড়ি ফিরে যাও, আর তোমার মনস্কামনা অবশ্যই পূরণ হবে। এই কথা শুনেই সেই মহিলা অত্যন্ত আনন্দিত হয়ে গৌতম বুদ্ধের কাছ থেকে আশীর্বাদ নিয়ে সেখান থেকে তার ছোট্ট ছেলেটিকে নিয়ে বেরিয়ে আসলেন। সেই মহিলাটি তার ছোট্ট ছেলেটিকে নিয়ে আশ্রম থেকে বেরিয়ে আসার পর গৌতম বুদ্ধের সামনে বসে থাকা তার সকল শিষ্যরা মিলে গৌতম বুদ্ধকে বললেন, প্রভু, যে মহিলা এক্ষুনি এসেছিলেন উনি এতটাই সুন্দরী ছিলেন যে ওনাকে দেখা মাত্রই আমরা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ওনার রূপের সৌন্দর্যে আমরা আটকে পড়েছিলাম। এই স্থানে শুধুমাত্র আপনি এমন একজন ছিলেন যার কোনো রকম কোনো তফাৎ হতে দেখা যায়নি, অর্থাৎ আপনি একইভাবে আপনার জায়গাতে স্থির ছিলেন। সেই মহিলার অপরূপ সৌন্দর্য কি আপনাকে বিন্দুমাত্র আকর্ষিত করতে পারেনি? বা ওই মহিলার সৌন্দর্যের মহিমা কি আপনি চোখেও দেখতে পারেননি প্রভু? গৌতম বুদ্ধ তখন মৃদু হেসে তার শিষ্যদের বলা প্রশ্নের উত্তরে বললেন, তোমরা সকলে যেটাকে সৌন্দর্য বা সৌন্দর্যের মহিমা বলে অভিভূত করছো সেটা কিন্তু আসলেই কোনো সৌন্দর্য নয়। আসল সৌন্দর্য তো মনের গভীরে থাকে। রূপের সৌন্দর্য সেটা তো হয় ক্ষণস্থায়ী, আর ক্ষণস্থায়ী সৌন্দর্যের কখনোই কোনো দাম থাকে না। কাজেই এই সৌন্দর্য কখনোই আমাকে আকর্ষিত করতে পারবে না। কোনো মানুষের সুন্দর রূপ দেখে তাতে আকর্ষিত হওয়া বা কোনো মানুষের কুৎসিত রূপ দেখে তাকে ঘৃণা করা, এই সব কিছুই কিন্তু ক্ষণিকের জন্য। আসলেই এই সব কিছু মূল্যহীন। আসল সৌন্দর্য বা আসল কুৎসিত রূপ হয় একমাত্র মনের অন্তরের। মানুষের রূপ আজ আছে তো কাল নেই, ফলে এই সব কিছুকে কখনোই ধরা ছোঁয়ার মধ্যে ফেলা চলে না। যে মানুষের ক্ষেত্রে রূপগত দিক থেকে সুন্দর বা কুৎসিত বলে কিছুই হয় না, সব কিছুই সমান, সেই মানুষ কিন্তু আসলেই বাস্তবিকতাকে খুব কাছ থেকেই দেখে ফেলেছে। কাজেই সব কথার একটাই কথা হলো, রূপের সৌন্দর্যে যে কোনো সময়ে বিভোর হয়ে পড়া বা আকর্ষিত হওয়া মানে এক মোহজালে ভেসে যাওয়া। এই বলে গৌতম বুদ্ধ নিজের বক্তব্য শেষ করলেন। সেখানে বসে থাকা তার শিষ্যরা খুব সহজেই বুঝে গেল যে আসল সৌন্দর্য মনের গভীরতা দিয়ে মাপা হয়। যার মন যত বেশি সুন্দর, আসলেই কিন্তু সেও ততটাই বেশি সুন্দর।
আর যার মন অপরিষ্কার, অস্বচ্ছ, হিংসা, লোভ, ক্রোধ ইত্যাদিতে ভরা, তারা কিন্তু আসলেই কুৎসিত প্রকৃতির হয়ে থাকে। তাদের মধ্যে একজন শিষ্য এই কথাগুলোর বিশ্লেষণ করে বললেন, প্রভু, এর অর্থ আসল সুন্দর বা কুৎসিত জিনিসকে খুঁজে বার করার জন্য আমাদের প্রত্যেককেই আমাদের নিজেদের মনের মধ্যে বা মনের কেন্দ্রবিন্দুর মধ্যে প্রবেশ করা দরকার। আমরা যদি আমাদের মনের কেন্দ্রবিন্দুকে খুঁজে বার করে নিতে পারি, তাহলে বাহ্যিক সৌন্দর্য বা রূপের সৌন্দর্যকে সৌন্দর্য বলে বা রূপের অসুন্দরতাকে কুৎসিত বলে কখনোই মনে হবে না। এইগুলো তখন আমাদের কাছে মূল্যহীন হয়ে যাবে। এর জন্য সর্বপ্রথম আমাদের নিজেদেরকে বুঝতে হবে। আমরা যত বেশি আমাদের নিজেদের সাথে সময় কাটাতে পারবো, নিজেদেরকে খুঁজে বার করতে পারবো বা নিজেদেরকে খুব ভালো মতো বুঝতে পারবো, ততই আমরা এই সকল পারিপার্শ্বিক বা বাহ্যিক ব্যাপারগুলো থেকে দূরে থাকতে পারবো। তখন আমরা শুধুমাত্র আমাদের মনের সাথেই কথা বলতে পারবো এবং মনের সমস্ত দিকটা খুব ভালো মতো বুঝে যেতে পারবো। বাহ্যিক সৌন্দর্যের প্রতি যদি আমরা আবেগে ভেসে যাই, তাহলে সেটা আমাদের জীবনে অনেক বড় বিপদও ডেকে আনতে পারে। কারণ বাহ্যিক সৌন্দর্য বা রূপের সৌন্দর্য যে কোনো সময়ে বিলীন হয়ে যেতে পারে, আর সেই সৌন্দর্য না থাকার পর আমাদের সেই মানুষটাকে আর পছন্দ নাও হতে পারে। কিন্তু আমরা যদি মানসিক সৌন্দর্যে আকৃষ্ট হই, তাহলে সেই সৌন্দর্য চিরস্থায়ী হওয়ার সাথে সাথে আমাদের নিজেদের মনের মধ্যেও সেটা চিরস্থায়ীভাবে জায়গা করে নেয়। আর সেই সৌন্দর্য না থাকার পর আমাদের সেই মানুষটাকে আর পছন্দ নাও হতে পারে। কিন্তু আমরা যদি মানসিক সৌন্দর্যে আকৃষ্ট হই, তাহলে সেই সৌন্দর্য চিরস্থায়ী হওয়ার সাথে সাথে আমাদের নিজেদের মনের মধ্যেও সেটা চিরস্থায়ীভাবে জায়গা করে নেয়। গৌতম বুদ্ধ সেই শিষ্যের এই বিশ্লেষণ শুনে হাসি মুখে ঘাড় নাড়িয়ে সম্মতি জানালেন। বন্ধুরা, প্রকৃত সৌন্দর্যের কদর করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, সৌন্দর্যের প্রতি আকর্ষণ এবং কুৎসিতের প্রতি ঘৃণা বলে আসলেই যে কিছু হয় না, এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, যেটা হয় সেটা হলো মনের ভেতরকার সৌন্দর্য এবং মনের ভেতরকার অসৌন্দর্য। তৃতীয়ত, মানুষের রূপের সৌন্দর্যের প্রতি কখনোই নিজেকে আবেগে ভাসিয়ে দিতে নেই, তাহলেই ঘটে যায় সব থেকে বড় বিপদ। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।